এর অনার্সের ইউজেটি অর্থাৎ ইউনি জাংশন ট্রানজিস্টরের মাধ্যমে যে শর্টওয়েভ বা পরাদ্বার তৈরি করা যায় সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখি। তাহলে প্রথমে আগে আমরা দেখে নিই ইউজেটি চেনার উপায়টা কি। প্রথমে এখানে তোমাদেরকে একটা ইউজেটি আমি ধরে দেখাইছি। এর একটা পয়েন্টার আছে এখানে দেখো। ইউজেটিকে যদি আমরা এভাবে ধরি তাহলে এই পয়েন্টারটা তোমার ফেস থেকে বাইরের দিকে ধরবা। ধরলে পারে এই পয়েন্টারের কাছে যে পাটা আছে অর্থাৎ আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে আগাই তাহলে এটা প্রথমে, তারপরে এটা, তারপরে এটা। এটাকে আমরা বলবো হলো কি ইমিটার। এটা হলো ইমিটার। আর এটা হচ্ছে বেস 1 আর এটা হচ্ছে বেস 2। অন্যভাবে যদি বলি যে ইমিটারটার কাছাকাছি সবচেয়ে বেস 1টা। আর যদি আমরা টেস্ট করি মাল্টিমিটার দিয়ে তাহলে ইমিটার বেস জাংশন অর্থাৎ ইমিটার এবং বেস 1 এর মধ্যে যে রেজিস্ট্যান্স তার পরিমাণটা ইমিটার এবং বেস 2 তুলনায় কি কম হবে। এটা মাপলেও আমরা বের করতে পারি। তো এত কিছু যেহেতু তোমরা মনে রাখতে পারো না এজন্য তোমরা ইউজেটি নেওয়ার পরে এই পয়েন্টারটাকে তুমি বাইরের দিকে ধরবা। ধরার পরে এই পয়েন্টার বরাবর যদি তুমি একটা রেখা টানো, এখান থেকে যদি একটা রেখা টানি তাহলে এর দুই পাশে ইমিটার আর বেস 1 থাকবে আর বাম পাশে থাকবে হলো বেস 2। এইবার এটাকে আমরা গ্রিড বোর্ডে বসাবো। এটাকে কিভাবে বসাবো? এটাকে যখন আমরা এরকম করে উল্টা করব তখন দেখো এটা এরকম ছিল, এরকম উল্টা করলাম তাহলে এটা কিন্তু হবে আমার ইমিটার। এই অংশটুকু হবে ইমিটার। এটা হবে কি বেস 1 আর এটা হবে বেস 2। এইভাবে এটা আমাকে বসাবো। এখন মনে রাখতে হবে বেস 1 এবং বেস 2 যেন এই গ্রিড বোর্ডের একই লাইনে না থাকে। একই লাইনে থাকলে শর্ট হয়ে যাবে। তখন ইউজেটি গরম হলেই একবার যদি ইউজেটি গরম হয় ওই ইউজেটি নষ্ট হয়ে যাবে। ওই ইউজেটি দ্বারা আর শর্টওয়েভ তৈরি তুমি পাবা। তাহলে এটাকে আমরা আগে প্রথমে বসাই। আলাদা আলাদা জায়গায় আমি বসাইলাম দেখো। এই যে এখানে বসে। এবার এটা তোমরা দেখো। এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস 1 আর এই পাশে আছে হলো বেস 2। তাহলে এটা বসালাম। এইবার আমরা ক্যাপাসিটর হিসেবে ব্যবহার করব কি ক্যাপাসিটরটা এবার তোমরা দেখে নাও। ক্যাপাসিটর এখানে লেখা আছে কত 204। 204 মানে হলো কি এটা হলো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এটা 22 × 10⁴ এত কি পিকোফ্যারাড। এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 0.22 মাইক্রোফ্যারাড আসে। 0.22 মাইক্রোফ্যারাড। তাহলে এটাকে প্রথমে আমরা আগে বসিয়ে দিয়ে এখানে দেখো। প্রথমে এই মাথাটা বসাইলাম, তারপরে এখানে আমরা বসাই ক্যাপাসিটর বসাই। এই বরাবর হলো কি সবগুলো গ্রাউন্ড। এই বরাবর আমরা কানেকশন হলো এইদিকে। এটার ক্ষেত্রেও এইদিকে হরিজন্টালি, এটা হচ্ছে হরিজন্টালি। আর ভিতরের দুটা ব্রেডবোর্ডে ভার্টিক্যালি কানেকশন আছে। এই বরাবর কানেকশন হয়। যার কারণে এখানে দেখো ক্যাপাসিটর এবং ইমিটারটা কমন একই পয়েন্ট। এই যে ভার্টিক্যালি আমরা কানেক্ট করছি আর ক্যাপাসিটর আর একটা প্রান্ত এখানে দিয়েছি। এইবার আমরা একটা রোড ইউজ করব। এই রোডটা কালার কোড অনুযায়ী এই রোডটা প্রথমে কি আছে ইয়েলো, তারপরে কি আছে ভায়োলেট, ইয়েলো ভায়োলেট, তারপরে আছে কি অরেঞ্জ। মানে 47 × 10⁻³ ওহম। দ্যাট মিনস আমরা 47K বলি। 47K। এটাকে আগে প্রথমে আমরা বসাবো কোথায়? প্রথমে আগে বসাবো ইমিটার এবং ক্যাপাসিটরের যে কমন পয়েন্ট, এই যে এখানে এই বরাবর কমন পয়েন্ট এখানে দেখো তোমরা, এখানে আমরা বসালাম। এখানে বসায় এটাকে ব্যাটারি কানেকশন করার জন্য এটাকে আমরা উপরে রেখে দিলাম। বুঝছে? এটা রাখ। এরপরে আমরা কি করবো লিড দাও। এরপরে আমরা দিব হলো কি ইমিটারটা গ্রাউন্ড করতে হবে। ঠিক আছে, ইমিটার সরি বেস 2টা আমরা বেস 1টাকে আমরা আগে গ্রাউন্ড করে নেব। এই যে বেস 1 এখানে দেখো, বেস ওখানে দিলাম। এখান থেকে আমরা এই যে ক্যাপাসিটর যে জায়গা আছে এটাকে আমরা গ্রাউন্ড করব। তাহলে এটা গ্রাউন্ড করার জন্য এখানে আমরা একটা এলইডি দিয়ে নিই। অর্থাৎ এই এলইডিটা ব্রেডবোর্ডের গ্রাউন্ডে লাগাবো। আর আরেকটা থাকলো বেস 2। বেস 2 এখানে কানেক্ট করতেছি দেখো।
এখান থেকে কানেক্ট করে আমরা এই রোদের এখানে দিলাম। এখান থেকে আমরা সোর্স দিব ব্যাটারি, ডিসি ব্যাটারি। আর আউটপুট নিব কোথায়? ইমিটার এবং ক্যাপাসিটরের কমন পয়েন্ট এখানে আছে। এখান থেকে নিব হলো আমরা আউটপুট এই 2 মাথায়। আর একটা লিড নিব এখান থেকে আমরা গ্রাউন্ডে দেব। আর একটা গ্রাউন্ড পয়েন্ট আমরা এখানে এই আমাদের সংযোগ হয়ে যায়। এবার আমরা সোর্স দিব এখানে প্রথমে আমাদের কি ছিল? 5 ভোল্ট। 5 ভোল্ট দাও, আরেকটা লিড দাও আমাকে। আচ্ছা, গ্রাউন্ড আগে আমরা প্রথমে করে দিই। দেখো এই যে এখানে গ্রাউন্ড করলাম, এই যে গ্রাউন্ড করলাম। এরপরে আমরা দিব হলো কি +5 ভোল্ট দিব। এই যে এখান থেকে আমরা +5 ভোল্ট এটা দিচ্ছি কি ডিসি। এটা আমাদের গ্রাউন্ডে চলে গেল, তাই না? এইবার আমরা অসিলোস্কোপের কোনটা কোথায় কানেক্ট করব? দেখ, এটা কানেক্ট করব আমরা ক্যাপাসিটরে, অর্থাৎ ক্যাপাসিটর এবং ইমিটারের কমন পয়েন্ট। এই যে এটা ক্যাপাসিটর এবং ইমিটার কমন পয়েন্ট, এই যে লিড এখানে। আর একটা আসবে কোথায়? গ্রাউন্ডে। এই আমার সংযোগ হয়। এখন আমরা এখান থেকে পাওয়ারটাও দেখি। এটা ঘোরায় দি রে, ওটা একটু ঘোরায় দি। এই যে আমাদের সুন্দর চলে আসছে একদম। এখানে দেখো আমরা টাইম বেস, এই নবটাকে আমরা বলতেছি হলো টাইম বেস নব। অর্থাৎ হরিজন্টালি ইলেকট্রনগুলো পার সেকেন্ডে মুভ করতেছে, ঠিক আছে? এইদিকে মুভ করছে, এটা হলো টাইম বেস। এটাকে আমরা বলতেছি হলো এক্স অক্ষ, ঠিক আছে? চ্যানেল ওয়ান টাইম বেজের নটটা আমরা এখানে রাখছি হলো কি তোমার 1 মিলি সেকেন্ড। এটাতে আমরা রাখছি হলো কত? 1 মিলি সেকেন্ড। এখান থেকে এই পর্যন্ত হলো মিলি সেকেন্ডের ঘর। তারপরে এখান থেকে এই পর্যন্ত হলো মাইক্রো সেকেন্ড। আর নিচেরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত হলো সেকেন্ড। তাহলে আমরা এটা রাখছি হলো কি মিলি সেকেন্ড। আর মিলি সেকেন্ড এখানে নব রাখার অর্থ কি? এই যে অসিলোস্কোপের স্ক্রিনে দেখো, এখানে দেখো তোমরা যে এখান থেকে এই বড় এক ঘর, এইটুকুকে আমরা বলতেছি হলো 1 মিলি সেকেন্ড। তাহলে আর এক্স অক্ষে যেটা দিয়ে আমরা ভোল্টেজ মাপবো, এটাকে আমরা রাখছি হলো 0.5 ভোল্টে, ঠিক আছে? চ্যানেল 1-এ। তাহলে এই দিকে আমরা ভোল্টেজ মাপবো, এই দিকে আমরা এখান থেকে এইটুকু হচ্ছে আমার কত? 0.5 ভোল্ট। বড় এক ঘর হচ্ছে কি 0.5 ভোল্ট। এখন প্রথম কাজ হলো কি যে এই জায়গায় দেখো, এটাকে যদি তুমি অটোতে দিয়ে রাখো, ঠিক আছে? ট্রিগারিং মোডের অটোতে যদি দিয়ে রাখো, তাহলে তোমার ইমেজটা স্টেশনারি হবে না, এটা সবসময় মুভ করতে হবে। এই জন্য এটাকে আমরা কি দিব? টিভি মোড, এই যে টিভি, ঠিক আছে? এটাতে আমরা দিয়ে রাখবো, তখন এটা স্টেশনারি হয়ে যাবে। আর এটা আমাকে কি করতে হবে? সোর্সের ঘরে, যেহেতু এটা চ্যানেল 1-এ দিয়েছি, এই জন্য এটা চ্যানেল 1-এ আমরা দিয়ে রাখবো। এখানে ওয়াইয়ের কোনো ফাংশন নাই। দেখো, এটা পরিবর্তন করলে এই ইমেজের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এটা এই জায়গায় কোনো ভূমিকা রাখছে না। শুধুমাত্র ভূমিকা রাখতেছে টাইম বেস এবং এক্স চ্যানেল 1 চ্যানেল। এইবার আমরা কিভাবে পরিমাপ করব? প্রথমে দেখো, এই যে পজিশন যেটা আছে, যেটা পজিশন, এটা এক্স অক্ষ বরাবর এই শর্ট ওয়েভটাকে মুভ করায়। তাহলে প্রথমে আগে কি করব আমরা? প্রথমে আগে আমরা যেটা করব সেটা হলো এই পজিশনটাকে আগে ফিক্সড করব এই হরিজন্টাল রেখা বরাবর। তাহলে এখানে তুমি লক্ষ্য করো, এটাকে যদি আমি মুভ করাই তাহলে আমরা কি আসবে? এই ফিক্সড করে নি। এখন দেখো, এই জায়গায় যেটা হচ্ছে ক্যাপাসিটরটা চার্জিং হচ্ছে, ক্যাপাসিটরটা চার্জিং হয়ে যে পিক ভ্যালু দিয়েছে, তারপরে আবার ডিসচার্জ হয়েছে। কিন্তু ডিসচার্জটা এত দ্রুত হয়েছে যে ডিসচার্জিং টাইমটা অলমোস্ট প্রায় 0। তাহলে টাইম পিরিয়ডটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং প্লাস ডিসচার্জিং। এখানে ডিসচার্জিং টাইম প্রায় অলমোস্ট 0, মানে আমরা
খুব দ্রুত ডিসচার্জ করতেছে। ফলে টাইম পিরিয়ড আমরা ক্যালকুলেট করতে যেয়ে বা এখানে আমরা এক্সপেরিমেন্টালি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে গেলে এখান থেকে আমাকে এই পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা কি গণনা করব? কত ঘর আসছে এক্স অক্ষ বরাবর? 1, 2, 3, 4। তাহলে এই 4 ঘর আসছে। তাহলে 4 ইনটু আমরা কি করব? 1। 4 ইনটু 1 তার মানে কত? 4 মিলি সেকেন্ড। এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে কনভার্ট করলে 4 ইনটু 10⁻³ মিলি সেকেন্ড। আমরা থিওরিটিক্যালি যদি এখানে আমরা হিসাব করে দেখিয়েছি কত এখানে দেখো আমরা পেয়েছি কত? টাইম পিরিয়ড পেয়েছি 4 ইনটু 1 মিলি সেকেন্ড সমান 4 ইনটু 10⁻³ সেকেন্ড। এখন ফ্রিকোয়েন্সির সমান কি জানি? 1 ডিভাইডেড বাই টাইম। তাহলে এই ভ্যালুটা এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পেয়েছি 250 হার্জ। এটা আমরা পেয়েছি এক্সপেরিমেন্টালি পরীক্ষালব্ধ মান। এবার তত্ত্বীয় মান কি? তত্ত্বীয় মানের ইকুয়েশন আমরা জানি। টাইম পিরিয়ড t ইজ ইকুয়াল টু RC ln 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ইটা। ইটাটাকে আমরা বলতেছিল ইউজেটির এফিসিয়েন্সি। তাহলে প্রথমে আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ইউজেটির এফিসিয়েন্সি কি। তাহলে এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে গেলে আরেকটা ফর্মুলা আছে কি? যে ক্যাপাসিটরের সর্বোচ্চ চার্জ কত? ভিপি। ক্যাপাসিটরে চার্জিং সর্বোচ্চ ভোল্টেজ যখন হবে ভিপি, তখন এই ভিপি ইজ ইকুয়াল টু হয় কি? সোর্স ব্যাটারির ভোল্টেজ ভিবিবি ইন্টু ইটা। তাহলে এখান থেকে ইটা ইজ ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই ভিপি। এখন আমরা এই অসিলোস্কোপের স্ক্রিন থেকে আমরা ভোল্টেজটা মাপবো। ক্যাপাসিটরের দুই প্রান্তে ভোল্টেজ কত পেয়েছি আমরা? সর্বোচ্চ পিক ভোল্টেজটা কত? তাহলে এখান থেকে দেখো এইটুকু পিক ভোল্টেজ উঠছে কত? 1, 2, 1, 2 2 ঘর গেছে। 2 ঘর ইনটু আমার কত? 0.5। তাহলে কত আসবে? এই যে এখানে দেখো 2 ইনটু 0.5 তাহলে কত হচ্ছে? 1, 1, 2.5, 1.5, 2 ইনটু 0.5 ডিভাইডেড বাই এখানে সোর্স ভোল্টেজ আমরা দিয়েছি 5 ভোল্ট দিছি। এজন্য 5 দিয়ে ভাগ করছি। ভাগ করলে এটা আসছে হলো 0.2। ঠিক আছে? এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজ লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে পারে আসবে হলো আমার 20%। 20% মানে কি? এটা খুবই আসলে ইউজেটির এফিসিয়েন্সিটা পোর মানের। এটা যদি 50% এর উপরে হয় তাহলে আমার এরর ক্যালকুলেশন কম আসবে। এখন এটা দিয়ে আমরা ভ্যালু বের করি। দেখো টাইম পিরিয়ড 47 কে ইন্টু 10⁻³ 47 কে ইন্টু 10⁻³ আর আমরা এটা ব্যবহার করেছি কত? 0.22 ক্যাপাসিটর ভোল্টেজটা। তাহলে 0.22 হলো ক্যাপাসিটর ইন্টু 10⁻⁻⁻⁻। লন এই ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে এখানে হিসাব করলে যেটা আসে সেটা হলো 10.34 ইন্টু 10⁻³ ইন্টু 0.22। এই ভ্যালুটা ক্যালকুলেট করলে এটার মান আসে 0.22। এরপরে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে টাইম পিরিয়ড আসে হলো 2.3 ইন্টু 10⁻³ তাহলে ফ্রিকোয়েন্সি আসবে হলো 1 ডিভাইডেড বাই 2 সমান আসবে এখানে 33 হার্টজ। এটা হলো শতকরা ত্রুটি, এরর। এটা হচ্ছে এরর। থিওরিটিক্যাল ভ্যালু মাইনাস এক্সপেরিমেন্টাল ভ্যালু ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ভ্যালু ইন্টু 100%। এটা করলে আমাদের 42.26% হয় এরর। এররটা এত বেশি আসার মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে আমাদেররা যে ইউজেটিটা ব্যবহার করেছি সেটার এফিসিয়েন্সি আমরা একটা কম পেয়েছি। যদি এফিসিয়েন্সি আরো বেশি মানের হতো তাহলে আমরা ভালো পেতাম। তখন এটা আলোচনার বিষয়, এটা লিখতে হবে। তখন এই যে এখানে তুমি যে কার্ভ দেখতেছ, এটা কার্ভ না হয়ে যদি এরর কম আসতো তখন আমি ডায়াগ্রামে এক্স্যাক্টলি দেখতে পারতাম করার দাঁতের মতো। এই যে এইরকম হতো, একদম সোজা স্ট্রেট। তুমি করার দেখছো না? এটা তখন সোজা এরকম স্ট্রেট উঠতো। কিন্তু এই জায়গায় এক্সপেরিমেন্টালি দেখো এটা স্ট্রেট ওঠেনি, চার্জিং হয়ে একটু কার্ভ হয়ে গেছে। ঠিক আছে? এটা এরকম স্ট্রেট হতো, করার দাঁতের মতো হতো এরকম। ঠিক আছে? এটা এক্স্যাক্টলি এরকম আসছিল। এই মোটামুটি ইউজেটির এক্সপেরিমেন্ট এবং তোমরা এটা সেটা করতে পারো।
ক্যাপাসিটর এবং এখানে আমরা যে 47K রেজিস্ট্যান্স ইউজ করছি এটার কম্বিনেশন পরে অর্থাৎ ক্যাপাসিটর এক রেখে রেজিস্ট্যান্স যদি তুমি চেঞ্জ করো তাহলে কি পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আবার টাইম পিরিয়ড ক্যালকুলেট করো, ফ্রিকোয়েন্সি হিসাব করো। এভাবে তোমরা বিভিন্ন রোধের জন্য ইউজেটি এই করার দাঁতে সফটওয়্যার ওয়েবের যে কি পরিবর্তন হচ্ছে সেটা তোমরা এই এক্সপেরিমেন্ট থেকে অবজার্ভ করো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এই এক্সপেরিমেন্টটা করলে পরে যদি তোমরা সফলতার সাথে করতে পারো তাহলে তোমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবা বিভিন্ন রোধের জন্য। যেহেতু আমাদের এখানে ইউজেটি ইফিসিয়েন্সি একটাই 0.20, ঠিক আছে? আমরা যদি আরো বাজার থেকে ভালো মানের ইউজেটি নিয়ে এসে তোমরা করো তাহলে এটা আরো অনেক ভালো, মানে আউটপুটটা আরো দেখতে অনেক ভালো। ধন্যবাদ সবাই।